হ্যাঁ, ইউরোপের ম্যাক্সিমাম দেশগুলোতে স্টুডেন্টরা পার্ট টাইম কাজ করতে পারে। পার্ট টাইম কাজ করে নিজেদের লিভিং এক্সপেন্সটা নিজেরাই অ্যারেঞ্জ করতে পারে। অনেক ক্ষেত্রে তারা টিউশন ফিসের একটা পার্টও তাদের পার্ট টাইম কাজ করার ইনকাম থেকে ম্যানেজ করতে পারে। আমি আরেকবার একটু আপনার কাছে জানতে চাই, আইএলটিএস ছাড়া কি আসলে যাওয়া পসিবল, বা বাংলাদেশ থেকে কি এরকম যায় ইউরোপে? হ্যাঁ, ইউরোপের অনেক ইউনিভার্সিটি আছে, বেশ কয়েকটা দেশের অনেকগুলো ইউনিভার্সিটি আছে যারা আইএলটিএস ছাড়া স্টুডেন্টদেরকে অ্যাডমিশন দিয়ে থাকে। মেইন কোর্সের পাশাপাশি ওখানে যাওয়ার পরে তারা ফাউন্ডেশন কোর্স করার সুযোগ পায়। অধিকাংশ আচ্ছা। দেশেই আইএলটিএস ছাড়া স্টুডেন্টদেরকে ভর্তির ব্যবস্থা করে থাকে। নর্মালি যারা বিদেশে যা উচ্চশিক্ষার জন্য চিন্তা করে, অবশ্যই তারা কোনো না কোনোভাবে ইংলিশটা তাদের আয়ত্তে আনার চেষ্টা করে। বিকজ আইএলটিএস না করেও যদি সে ইউরোপিয়ান কোনো দেশে যায়, আইদার স্টাডি অ্যাব্রোডের জন্য, যেখানেই সে যাক, তাকে তার সার্ভাইভালের জন্য তাকে অবশ্যই ইংরেজি শিখতে হবে। আপনার সাথে ব্যারিস্টার একিউম রেজাউল করিম, তিনি ইন্টারন্যাশনাল ইমিগ্রেশন এক্সপার্ট, তিনিও আপনার সাথে মাস্টার ক্লাসে থাকবেন। জি, আপনার দুজন মিলেই তো এটা পরিচালনা করছেন। জি, জি, মানে আসলে এরকম হবে যে এই মাস্টার ক্লাসটাতে থাকার ফলে একজন স্টুডেন্ট জি। অ্যাওয়ারনেস লেভেলে সে জানতে পারবে এবং জি। চাইলে নিজে নিজে সে এগুলা প্রসেসিং এও অংশগ্রহণ করতে পারবে। এই লেভেল পর্যন্ত কি একটা স্টুডেন্ট যেতে পারবে মাস্টার ক্লাসটা থেকে? ডেফিনেটলি পারবে। একটা স্টুডেন্ট যদি আমাদের মাস্টার ক্লাসে দেওয়া গাইডলাইনগুলো অনুসরণ করে, তাহলে তো শুরু থেকে শুরু করে ভিসা পাওয়া পর্যন্ত টোটাল প্রক্রিয়াটাই সে সাকসেসফুলি শেষ করতে পারবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দি মুফাসসিল শোয়ের পক্ষ থেকে আমি মুফাসসিল আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জনাব আব্দুল কাদের বাবু। স্যার, কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যারের সম্পর্কে একটু ছোট্ট করে আপনাদের বলে রাখি দর্শক। স্যার হচ্ছেন স্টুডেন্ট কনসালটেন্সি ফার্ম মালিকদের যে ন্যাশনাল ওনার্স অ্যাসোসিয়েশন ফ্যাক্ট ক্যাব এর সম্মানিত কনভেনার হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। পাশাপাশি স্যার একজন ইমিগ্রেশন এক্সপার্ট, বহু বছর যাবৎ এই সেক্টরে তিনি কাজ করছেন। দি কেরিয়ার গুরু নামক একটা প্রোগ্রামের মাধ্যমে তিনি মূলত বাংলাদেশি ছাত্রছাত্রী যারা দেশের বাইরে পড়াশোনা করতে যান, তাদের যে বিভিন্ন ইস্যুগুলো থাকে এবং তাদেরকে সঠিক গাইডলাইন দেওয়ার জন্য তিনি দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছেন। তো এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা স্যারের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব। আপনারা যারা আছেন তারা কিভাবে এই দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে বা ফ্যামিলি নিয়ে যদি আপনারা মাইগ্রেশন প্রোগ্রামে যান, সকল ক্ষেত্রে কিভাবে গেলে কোনো ধরনের ইস্যু ছাড়া আমরা কাজগুলো করতে পারবো, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানবো। তো স্যার, একটু শুরুতেই জেনে নিতে চাই, এই যে ফ্যাক্ট ক্যাবের যে কথা বলছিলাম, আপনি এই অ্যাসোসিয়েশনটার কনভেনার হিসেবে দায়িত্ব পালন করছেন, এই সংগঠন থেকে আসলে কি ধরনের সার্ভিস আপনারা প্রোভাইড করছেন বা কাদেরকে নিয়ে মূলত কাজ করছেন, একটু যদি বলতেন। ধন্যবাদ মোফাজ্জল ভাই। ফ্যাট ক্যাবের ডিটেইলটা আমি যদি আপনাকে বলি, ফ্যাট ক্যাব হচ্ছে ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসালটেন্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। এটা 2005 সালে স্টাবলিশড হয়েছে। বাংলাদেশে যে স্টুডেন্ট কনসাল্টিং ফার্মগুলো আছে, এই ফার্মগুলোর ওনার্সদের একটা ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফ্যাট ক্যাব। আচ্ছা। ফ্যাট ক্যাব মূলত বাংলাদেশ থেকে স্টুডেন্ট যারা বিদেশে স্টাডি করার জন্য যায়, তাদের নানা রকম দিক নির্দেশনামূলক কার্যক্রম গ্রহণ করে আসছে দীর্ঘদিন থেকেই। এবং এই কনসাল্টিং ফার্মের ওনার যারা আছে, তাদের সংগঠিত করে সব ধরনের সহযোগিতা এই ফ্যাট ক্যাব করে থাকেন। আচ্ছা। বাংলাদেশে স্টুডেন্ট কনসালটেন্সি নিয়ে যারা কাজ করছে, এই অধিকাংশ সংগঠনই আপনাদের, মানে অধিকাংশ প্রতিষ্ঠানই আপনাদের যে কটা স্টুডেন্ট কনসাল্টিং ফার্ম আছে, অধিকাংশই আমাদের মেম্বার। আচ্ছা। আনুমানিক সংখ্যা এই মুহূর্তে এটার সংখ্যাটা হচ্ছে অ্যারাউন্ড 400 প্লাস। হ্যাঁ, এর বাইরেও আরো কয়েকশো, 200 প্লাস অ্যাপ্লিক্যান্ট আছেন যারা এই ব্যবসাটা পরিচালনা করছেন। ওনারা মেম্বারশিপের জন্য অলরেডি অ্যাপ্লাই করেছেন। এগুলো রিভিউতে আছে। আমাদের সংশ্লিষ্ট টিমগুলো বিভিন্ন অফিস পরিদর্শন সহ যাবতীয় কার্যক্রম পরিচালনা প্রায় শেষের দিকে নিয়ে আসছে। সো আমরা আশা করতেছি এই 2025-এ আরও কমপক্ষে 150 থেকে 200 জন সদস্য অন্তর্ভুক্ত হবে আমাদের এই অ্যাসোসিয়েশনে। আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই এই সংগঠনের যারা মেম্বার আছে সবাই আপনাদের কাছ থেকে উপকৃত হচ্ছে। আরেকটি বিষয় যেটি জানতে পারলাম আমি, যে দি কেরিয়ার গুরু নামক একটা ওয়েবসাইট আছে এবং এর মাধ্যমে আপনি নিয়মিত কনসালটেন্সি দিয়ে থাকেন স্টুডেন্টদেরকে।
এই জায়গাটা মানে আপনি নিশ্চয়ই অনেক ব্যস্ততার মধ্যেও যে সময় করে এই বিষয়গুলো দিচ্ছেন, এখানে আপনি আসলে কি করছেন বা কেনই বা এই বিষয়গুলা আপনি প্রয়োজন মনে করছেন? আসলে আমাদের দেশের স্টুডেন্টরা সাধারণত স্টাডি অ্যাব্রডের জন্য যখন তারা বিদেশে উচ্চশিক্ষা যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে, তখন তারা কোনো না কোনো স্টুডেন্ট কনসাল্টিং ফার্মের কাছে যায়। তো এই কারণে আমরা প্রচুর সংখ্যক স্টুডেন্টকে পাই যে তারা কোন কনসাল্টিং ফার্ম কোন দেশের জন্য ভালো কাজ করছে কিংবা আপনার প্রপার গাইডলাইন দিচ্ছে, এই বিষয়ে স্টুডেন্টদের কিছু কিউরিসিটি থাকে, অনেক কোয়ারিজ থাকে। তো এই বিষয়ে ইন্ডিভিজুয়াল একটা প্ল্যাটফর্ম দরকার বলে আমি মনে করি, বিকজ প্রত্যেকটা স্টুডেন্টই কোনো না কোনো স্টুডেন্ট কনসাল্টিং ফার্মেই যায়। এখন স্টুডেন্ট কনসাল্টিং ফার্মে যাওয়ার পরে সে আসলে অনেক সময় কনফিউজড হয়ে যায়। সো তাদের কনফিউশনের জায়গাটাকে অ্যাড্রেস করেই আমার এই শোটার আয়োজন আমি করেছি। এখানে আমাদের একটা টিম প্রতিনিয়ত কাজ করতেছে। আমাদের টিমে হাজার হাজার স্টুডেন্টের কোয়ারিজদের সলভ আমরা করার জন্য চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, তাহলে এটা অনেকটা একটা সামাজিক এটা দায়বদ্ধতা অনেকটা সামাজিক দায়বদ্ধতা এবং ভলান্টারি সার্ভিসের মতো আপনি বলতে পারেন। সার্ভিসের মতো। আচ্ছা, তবে এখানে আমরা কিছু মাস্টার ক্লাসের আয়োজন করি ফাঁকে ফাঁকে। আচ্ছা আচ্ছা, যেমন আমাদের কাছে সবচেয়ে বেশি এই মুহূর্তে কোয়ারিজ হচ্ছে যে আইএলস ছাড়া ইউরোপের কোনো দেশে যাওয়া যায় কিনা। তো এক্ষেত্রে বাস্তবতা হচ্ছে যে আইএলটিএস ছাড়া ইউরোপের কিছু কিছু দেশে এখনও ইউনিভার্সিটিগুলো অ্যাডমিশন দেয়, অ্যাম্বাসিগুলো ভিসা দিয়ে থাকে। যেমন ধরেন আপনারা মালদোভা, সাইপ্রাস, জর্জিয়া, আর্মেনিয়া, রোমানিয়া, বুলগেরিয়া, রাশিয়া, সার্বিয়া, এই সকল দেশগুলো এখনও আইএলস ছাড়া স্টুডেন্টদেরকে ইউনিভার্সিটিগুলো অ্যাডমিশন দিয়ে থাকে এবং অ্যাম্বাসিগুলো ভিসা প্রোভাইড করে। সো এই ব্যাপারগুলো আমরা আসলে স্টুডেন্টদের কাছে তুলে ধরার চেষ্টা করি। আচ্ছা, আপনি যে প্রোগ্রামের কথা বলছিলেন যে আইএলস ছাড়া ইউরোপের মতো কান্ট্রিগুলোতে মানুষ যেতে পারছে এবং সেই সাথে নিজেরাই তাদের ভিসা প্রসেসিং করতে পারছে, এই বিষয়টা আসলে কি একজন স্টুডেন্টের পক্ষে কি আসলে এইভাবে করা পসিবল বা এটা কি হয়? হ্যাঁ, একজন স্টুডেন্টের পক্ষে অবশ্যই পসিবল, কিন্তু তার একটু জানা থাকা দরকার আছে। একেবারে ইনিশিয়াল স্টেজে হয়তো সে পারবে না। যদি কেউ তাকে এই ব্যাপারে ইনস্ট্রাকশন দিয়ে থাকে তাহলে এক্ষেত্রে তার পক্ষে পসিবল। এই জায়গাটা থেকে আমরা আসলে কয়েকটা মাস্টার ক্লাসের সূচনা করেছি যে একটা স্টুডেন্টকে হাতে কলমে আমরা শেখানোর ব্যবস্থা করি যে শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে অ্যাপ্লিকেশন স্টার্ট থেকে শুরু করে ভিসা প্রসেসিং পর্যন্ত টোটাল কাজগুলো যেন সে নিজেরটা করতে পারে। এই লক্ষ্যে আমরা কয়েকটা মাস্টার ক্লাসের আয়োজন করেছি। এই ক্লাসগুলোতে লাইভ আমরা দেখিয়ে দিচ্ছি যে স্টুডেন্টরা কিভাবে তাদের ভর্তি প্রক্রিয়া থেকে শুরু করে রিকোয়ারমেন্ট ফুলফিল করা থেকে শুরু করে অ্যাডমিশন লেটার পাওয়ার পরের কাজগুলো করণীয় কি, স্পন্সর গাইডলাইন সহ যাবতীয় বিষয়গুলো আমরা তাদের কাছে প্র্যাকটিক্যালি তুলে ধরার চেষ্টা করি এই মাস্টার ক্লাসগুলোতে। আমার মনে হয় একজন স্টুডেন্ট যদি প্রপারলি আমাদের মাস্টার ক্লাসের গাইডলাইনগুলো ফলো করে তাহলে সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে, অর্থাৎ সে অ্যাডমিশন লেটার পেয়ে ভিসা প্রসেসিংটা সে নিজ দায়িত্বে কমপ্লিট করতে পারবে বলে আমার মনে হয়। আচ্ছা আচ্ছা, আপনার কথা শুনে আমার কাছে একটা বিষয় মনে হলো যে এই যে মাঝে মাঝে আমরা যে শুনি যে স্টুডেন্টরা দেশের বাইরে যেতে যে অনেক প্রতিষ্ঠানের মাধ্যমে হয়তো বা অনেক সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, আপনাদের এই মাস্টার ক্লাস থেকে যদি স্টুডেন্টরা এই প্রসেসটা পুরোপুরি জেনে যেতে পারে তাহলে তাদেরকে কিন্তু আর নয় ছয় বোঝানোর কোনো সুযোগ থাকবে না, তারা নিজেরা করতে পারছে এবং পরবর্তীতে জানার পরে ওরা যদি কোনো প্রতিষ্ঠানেরও শরণাপন্ন হয় তাহলেও কিন্তু তারা বুঝতে পারবে যে স্টেপসগুলো একটার পর একটা কি, এবং ওইখানে কিন্তু সচেতনভাবে তারা এই বিষয়টাকে উঠায় নিয়ে আসা বা নিজের যাওয়ার বিষয়টাকে কনফার্মেশন করা এটা কিন্তু অনেক বেশি সহজ হবে। আপনার বক্তব্যটা সঠিক। নর্মালি বাংলাদেশে এখন যে স্টুডেন্ট কনসাল্টিং ফার্মগুলো আছে আমার জানা মতে প্রত্যেকটা এজেন্সি অত্যন্ত স্বচ্ছতা এবং জবাবদিহিতার সাথে স্টুডেন্টদের ফাইলগুলো প্রসেস করেই থাকে। তারপরও আমাদের ক্লাসগুলো করলে স্টুডেন্টদের অ্যাওয়ারনেসটা গ্রো আপ হয়, তারা তাদের ভর্তি প্রক্রিয়ার শুরুটা কিভাবে হচ্ছে, তারা তাদের ডেডলাইনগুলো সম্পর্কে জানতে পারতেছে, রিকোয়ারমেন্ট সম্পর্কে জানতে পারতেছে। ওভারঅল টোটাল ভর্তি প্রক্রিয়াটা শুরু থেকে শেষ পর্যন্ত যে ধাপগুলো থাকে প্রত্যেকটা ধাপ সম্পর্কে তারা জানার সুযোগ পাচ্ছে এই মাস্টার ক্লাসে। আচ্ছা আচ্ছা, আমি একটা অভিজ্ঞতা, যেহেতু আপনি এই বিষয়ে বলার জন্য প্রকৃত অর্থেই সঠিক লোক সেই জন্য আমি বলছি। আজকে থেকে প্রায় 4-5 বছর আগে আমার খুব ক্লোজ পরিচিত একজন,
তিনি এরকম স্টুডেন্ট কনসালটেন্সি, তার একটা ছোট্ট ফার্ম ছিল। তো মালয়েশিয়াতে স্টুডেন্ট যারা পাঠাতেন। যায় তাদেরকে নিয়ে তিনি কাজ করতেন। তো দেখলাম যে তার প্রায় 100-র উপরে স্টুডেন্টদের সমস্ত ডকুমেন্টেশন সবকিছু ঠিকঠাক মতোই পাঠাইছে, কিন্তু ওইখানকার যে প্রতিনিধি জি। তার কারণে অনেক সময় কিন্তু এই ফাইলগুলো অনেক ডিলে হয়েছে। এটা নিয়ে তাকে অনেক ধরনের কথা শুনতে হয়েছে বা হয়েছে। তা আসলে যে শুধুমাত্র আমাদের দেশের এইখানকার ফার্মগুলাই সমস্যা করে তা না, অনেক সময় কিন্তু ওই পাশ থেকেও ইস্যু হইতে পারে। এরকম একটা অভিজ্ঞতা আমি আমার ক্লোজ সার্কেলে দেখেছি আর কি। তো এই জায়গাতে কি ফার্মগুলাকেও আপনারা সচেতন করেন যে এই বিষয়ে আসলে মালয়েশিয়ার ব্যাপারটা একটু ভিন্ন। মালয়েশিয়াতে সাধারণত বাংলাদেশ থেকে একটা বড় সংখ্যক স্টুডেন্ট পড়তে যায়, কিন্তু বেশিরভাগ বাল্ক অ্যামাউন্টের স্টুডেন্টরা বাংলাদেশ থেকে যায় হচ্ছে অ্যাজ এ জব সিকার হিসেবে। তো তাদের ক্ষেত্রে এই সকল সমস্যাগুলো হতে পারে, কারণ অনেক সময় অ্যাডমিশনের পর থাকে না? প্রপার ডকুমেন্ট হয়তো থাকে, কিন্তু স্টুডেন্টদের অ্যাডমিশনের পর যখন ইউনিভার্সিটি বা কলেজগুলো তাদের সাথে সাক্ষাৎকারের ব্যবস্থা করে, তখন স্টুডেন্টরা তাদেরকে বোনাফাইড স্টুডেন্ট হিসেবে প্রমাণ করতে পারে না। এই সকল ক্ষেত্রে মালয়েশিয়া কিছু জটিলতা ইতিমধ্যে তৈরি হয়েছে, এটা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। নর্মালি মালয়েশিয়া ব্যতীত আদার যে ডেস্টিনেশনগুলো আছে, ওখানে আসলে এখানে তৃতীয় পক্ষের কোনো হস্তক্ষেপ নাই। অর্থাৎ একজন কনসালটেন্ট, তার সাথে ইউনিভার্সিটিগুলোর অ্যাগ্রিমেন্ট থাকে, সেই অ্যাগ্রিমেন্টের আলোকে প্রত্যেকটা সেশনে কনসালটেন্ট ইউনিভার্সিটির প্রতিনিধি হয়ে ছাত্রদের অ্যাডমিশনের ব্যবস্থা করে থাকে। এখানে তৃতীয় কোনো পক্ষের কোনো হস্তক্ষেপের সুযোগ নাই। সো মালয়েশিয়া ব্যতীত অন্য দেশগুলোতে এই জটিলতার কোনো সুযোগ নাই। মালয়েশিয়ার ক্ষেত্রে দু একটা ঘটনা ইতিপূর্বে ঘটেছে, আমরা শুনেছি। তো এটা খুবই বিচ্ছিন্ন ঘটনা, দু একটা ব্যাপার। ওভারঅল তেমন কিছু না আমার মনে হচ্ছে। তাহলে মেইনলি আপনি ইউরোপে বা এই জাতীয় জায়গাতে হচ্ছে বেশিরভাগ স্টুডেন্ট বাংলাদেশের মোস্ট অফ দ্য স্টুডেন্টই ইউরোপে যাওয়ার ব্যাপারে ইন্টারেস্টেড। ইউরোপের অনেকগুলো দেশ আছে, এই দেশগুলোতে বেশ কিছু দেশে ভর্তি প্রক্রিয়াটা অনেকটা শিথিল এবং টিউশন ফিসটা খুব কম। যেমন ধরেন মলদোভা, জর্জিয়া, আর্মেনিয়া, সাইপ্রাস। ইউরোপের এই একটু অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া দেশগুলোতে স্টুডেন্টরা বেশি পছন্দ করে, বিকজ এই দেশের ভিসাগুলো খুব সহজে হয় এবং টিউশন ফিসটাও কম। 1000 থেকে 3500 ইউরো পর্যন্ত টিউশন ফিটা, এর মধ্যেই ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলো। আবার এই ইউনিভার্সিটিগুলোর অধিকাংশই সরকারি বিশ্ববিদ্যালয়। সো বাংলাদেশের স্টুডেন্টরা যারা একটু অল্প বাজেটে ইউরোপিয়ান কোনো দেশে যেতে চায় পড়াশোনা করার জন্য, তাদের জন্য এই ইউরোপের স্বল্প আয়ের দেশগুলো খুব সুন্দর ডেস্টিনেশন হতে পারে। আচ্ছা, এই ক্ষেত্রে ধরেন যারা যায় এরা কি অনার্স বা মাস্টার্স লেভেলে যায়, সেক্ষেত্রে 2 বছর 3 বছর 4 বছরের জন্য তো যায়, এটা কি একসাথে ফুল পে করে দিতে হয় বা কিভাবে পেমেন্ট সিস্টেমটা কিভাবে হয়? পেমেন্ট সিস্টেমটা হচ্ছে একজন স্টুডেন্ট 1 বছরের জন্যই সাধারণত তাকে পেমেন্ট করতে হয়। কিছু কিছু ইউনিভার্সিটি পার্শিয়াল, অর্থাৎ 1 সেমিস্টারের পেমেন্টও রিসিভ করে থাকে। এরকমও হয় যে একজন স্টুডেন্ট অ্যাডমিশনকালীন সময় 6 মাসের বা 1 সেমিস্টারের পেমেন্ট পরিশোধ করলো, বা টোটাল 1 ইয়ারের টিউশন ফিসের 50% সে পরিশোধ করলো, বাকিটা সে ভিসা হওয়ার পরে দিতে পারে, অথবা ওখানে গিয়ে দেওয়ারও সুযোগ আছে। কিছু কিছু ইউনিভার্সিটি এই পার্শিয়াল পেমেন্টের অপশন চালু রেখেছে। আচ্ছা, আমাদের কান্ট্রির যে অর্থনৈতিক প্রেক্ষাপটে ধরেন যারা একটু মধ্যবিত্ত আছে বা নিম্ন মধ্যবিত্ত আছে, ওরা হয়তো কোনোভাবে দেখা গেল যে 6 মাস 1 বছরের একটা অ্যারেঞ্জমেন্ট তারা করলো, সেখানে গেল, এরপর সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারেও পরিবার থেকে পাঠানো অনেক সময় কিন্তু টাফ হয়ে যায়। সেক্ষেত্রে ওইখানে কি তাদের কোনো কর্মের সাথে সম্পৃক্ত হওয়ার লিগেলি কোনো সুযোগ থাকে, যেটার মাধ্যমে তারা তাদের পড়াশোনার খরচ চালাতে পারবে বা এরকম? হ্যাঁ, ইউরোপের ম্যাক্সিমাম দেশগুলোতে স্টুডেন্টরা পার্ট টাইম কাজ করতে পারে। পার্ট টাইম কাজ করে নিজেদের লিভিং এক্সপেন্সটা নিজেরাই অ্যারেঞ্জ করতে পারে। অনেক ক্ষেত্রে তারা টিউশন ফিসের একটা পার্টও তাদের পার্ট টাইম কাজ করার ইনকাম থেকে ম্যানেজ করতে পারে। আচ্ছা, এই ক্ষেত্রে আপনি যে মাস্টার ক্লাসের কথা বলছিলেন, সেইখানে একটা লাইন ছিল এরকম যে আইএলটিএস ছাড়াই। তো আমি আরেকবার একটু আপনার কাছে জানতে চাই, আইএলটিএস ছাড়া কি আসলে যাওয়া পসিবল, বা বাংলাদেশ থেকে কি এরকম যায় ইউরোপে? হ্যাঁ, ইউরোপের অনেক ইউনিভার্সিটি আছে, বেশ কয়েকটা দেশের অনেকগুলো ইউনিভার্সিটি আছে যারা আইএলটিএস ছাড়া স্টুডেন্টদেরকে অ্যাডমিশন দিয়ে থাকে। মেইন কোর্সের পাশাপাশি ওখানে যাওয়ার পরে তারা ফাউন্ডেশন কোর্স করার সুযোগ পায়। অধিকাংশ দেশেই আইএলটিএস ছাড়া স্টুডেন্টদেরকে ভর্তির ব্যবস্থা করে থাকে।
ও আচ্ছা, সেক্ষেত্রে যারা আইএলটিএস করে যেতে পারলো না, ওখানে পড়াশোনার মিডিয়াম তো নিশ্চয়ই ইংলিশ। হ্যাঁ, ওখানে পড়াশোনার মিডিয়াম তো ইংলিশ। সেই ক্ষেত্রে যদি সে কমিউনিকেশনে আইএলটিএস লেভেল স্ট্যান্ডার্ড তার না থাকে, তাহলে ওইখানে পড়াশোনার ক্ষেত্রে সে একটা ফাউন্ডেশন কোর্স করতে পারে। এটা করতে হয়। এটা কি তাকে আলাদা পে করে নিতে হয় নাকি এমনি কোর্সের সাথে? এটা যদি 1 বছরের ফাউন্ডেশন প্রোগ্রাম ডিজাইন করা থাকে তাহলে এক্ষেত্রে তাকে 1 বছরের পেমেন্ট পরিশোধ করা হয়। অনেক সময় ওরা যাওয়ার পর একটা প্লেসমেন্ট টেস্ট নেয়, ওই টেস্টের রেজাল্টের উপর ডিপেন্ড করে 3 মাস 6 মাসের সাপ্লিমেন্টারি ইংলিশ ইনসেন্টিভ কোর্সের ব্যবস্থা করে থাকে। এক্ষেত্রেও কিছু পার্শিয়াল পেমেন্ট করা লাগে স্টুডেন্টদেরকে। আচ্ছা, একটা কিছুটা পার্শিয়ালি করতে। এটা কি কখনো এমনি ক্যালকুলেশন করে দেখছেন যে ধরুন আমাদের দেশে যদি সে আইএলটিএস কোনো একটা কোচিং সেন্টারে পড়তো, তারপরে যদি সে ব্রিটিশ কাউন্সিলে পরীক্ষা দিত, দিয়ে যদি সে একটা মিনিমাম মার্ক নিত, তাতে তার যে পরিমাণ খরচ হতো, ওইখানে যাওয়ার পরে কি এই খরচটা তাকে আবার করতেই হচ্ছে নাকি এটা বাইপাস হচ্ছে? দেখুন, বেস্ট অপশন হচ্ছে একটা স্টুডেন্ট আইএলটিএস করে বাংলাদেশ থেকে তার কাঙ্ক্ষিত যোগ্যতা অর্জন করেই সে যাবে। হ্যাঁ। সো যদি আইএলটিএস না করে যায় ইংলিশ কোর্সের জন্য, তাকে একটা বাড়তি পেমেন্ট তো অবশ্যই করতে হচ্ছে, যে পেমেন্টটা এদেশে আইএলটিএস করার জন্য যে খরচ হয় তার চেয়ে অনেক বেশি। আচ্ছা, কিছুটা তো বেশি হয়। হ্যাঁ, অনেক গুণ বেশি। আচ্ছা। এবং আরেকটা বিষয় স্যার, আপনি দেখেন, ধরেন যেহেতু ওইখানে যাওয়ার পর তারা যদি কোনো একটা জব করতে চায়, সে হোয়াট এভার টাইপ অফ জব, তার ক্লায়েন্ট তো হবে যে নিশ্চয়ই ইংলিশ পিপল, হ্যাঁ, ইন্টারন্যাশনাল পিপল। তো সেই হিসাবে ওইখানে কমিউনিকেশনেও যদি তার মিনিমাম একটা স্ট্যান্ডার্ড না থাকে, তাহলে কিন্তু সে ওই জবেও কিন্তু ভালো করতে পারবে না, বা তার জব তাকে দিতে চাইবে না। তো এই জায়গাটার ক্ষেত্রেও কিন্তু ইংরেজি মিনিমাম একটা জানা তার জন্য কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। আপনি কি মনে করেন? আমি মনে করি বাংলাদেশ থেকে যে সকল স্টুডেন্টরা বিদেশে যেতে চায়, কম বেশি ইংরেজি সবাই জানে। আচ্ছা। একটা দেশে গিয়ে সার্ভাইভ করার মতো ইংরেজি সে এখান থেকে শিখেই যায়। কিন্তু আইএলটিএসের ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন। আইএলটিএস একটা স্ট্যান্ডার্ড মেনটেন করেই ভর্তি প্রক্রিয়াতে যুক্ত হয়। বিকজ একটা স্টুডেন্টের কোনো ইউনিভার্সিটি যদি আইএলটিএসের 6 বা 6.5 চায়, এক্ষেত্রে দেখা গেলো যে একজন অ্যাপ্লিক্যান্ট সে 6 পেলো কিন্তু কোনো একটা স্কিলে সে 5.5 আইদার 5 পেয়ে বসলো, তখন হয়তো বা সে রিকোয়ারমেন্টটা ম্যাচ করতে পারে না বা ওই অ্যাডমিশনটা পায় না। সো এরকম কারণেও অনেক সময় তাকে আইএলটিএস ছাড়াই আমরা অ্যাসেসমেন্ট করতে বাধ্য হই, বা ইংলিশ কোর্স তার মেইন কোর্সের পাশাপাশি প্রয়োজন পড়ে। আচ্ছা। তাহলে মোটামুটি যেই পড়াশোনা করার জন্য তার সহপাঠী কমিউনিকেশন, বা যদি সে জব করে ওই জায়গায় কমিউনিকেশন, এটা আসলে আইএলটিএস না জানলেও একটা মানুষ এই কমিউনিকেশনগুলো কিন্তু করতে পারে। হ্যাঁ, ওই স্ট্যান্ডার্ডে যে তাকে হইতেই হবে এরকম। নর্মালি যারা বিদেশে যা উচ্চশিক্ষার জন্য চিন্তা করে, অবশ্যই তারা কোনো না কোনোভাবে ইংলিশটা তাদের আয়ত্তে আনার চেষ্টা করে। বিকজ আইএলটিএস না করেও যদি সে ইউরোপিয়ান কোনো দেশে যায়, আইদার স্টাডি অ্যাব্রডের জন্য, যেখানেই সে যাক, তাকে তার সার্ভাইভালের জন্য তাকে অবশ্যই ইংরেজি শিখতে হবে। এবং সাধারণত বেশিরভাগ স্টুডেন্টরাই ইংলিশে প্রস্তুতি নিয়েই তারপরেই তারা বিদেশের উদ্দেশ্যে যাত্রা করে। আরেকটা বিষয়, যদি মিনিমাম একটা প্রিপারেশন নিয়ে যদি কেউ ওখানে যায়, তারপর যেহেতু সে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতেছে, বা ওইখানকার সারাউন্ডিং এ ইংলিশ ছাড়া তো খুব একটা সে কথা বলতেছে না, ধীরে ধীরে কিন্তু তার ওই ডেভেলপমেন্টটা হয়ে যায়। আমরা আমাদের দেশে হয়তো দেখি যে সে খুব বেশি শিক্ষিত না, সৌদি আরব গেল, তারপরে 5-7 বছর পরে এসে দেখি যে সুন্দর আরবিক বলতে পারে, রাইট। তো ওই জায়গায় ডেভেলপমেন্টের সাথে সে এগুলো আস্তে আস্তে শিখে যায়। এখানে বসে অনেক কোর্স করেও হয়তো তৈরি হইতে পারতেছে না, কিন্তু ওইখানে যে পরিবেশ এবং সারাউন্ডিং এর কারণে প্র্যাকটিক্যালি সে তার ল্যাঙ্গুয়েজটাকে ইন্ট্রোডিউস করার সুযোগটা কম, এই কারণে তার সময়টা বেশি লাগে। কিন্তু সে যখন দেশের বাইরে চলে যায়, তখন তার পরিবেশের কারণে তার টকাটিভ হওয়ার সুযোগটা আছে, তখন তার স্কিলটা দ্রুত গেইন করে। আচ্ছা, তার মানে আইএলটিএস ছাড়াও যদি কেউ মুভ করে, এটা খুব বিগ ইস্যু যে তার জন্য হচ্ছে, বিষয়টা এমন না। না, একেবারে আনস্কিল অবস্থায় তো কেউই যায় না। নরমালি যারা স্টাডি অ্যাব্রড ওয়ার্ল্ডের, তারা সাধারণত ইংরেজিটা বাংলাদেশ থেকেই তারা অনেকটা স্কিল হয়েই যায়, আইএলটিএস করুক বা না করুক। আচ্ছা, যদিও এই কোশ্চেনটা হয়তো বা রিলেটেড না, কিন্তু ব্যক্তির লাইফের জন্য রিলেটেড, সেই জন্য একটু জিজ্ঞেস করতে চাই, স্যার যদি জানা থাকে উত্তর দিবেন। সেটা হচ্ছে, এখান থেকে যারা আমাদের দেশ থেকে স্টুডেন্টরা যায়, এদের অধিকাংশ স্টুডেন্টদেরই তো একটা ইচ্ছা থাকে যে আমি ওখানে অনার্স মাস্টার্স করার পর ওইখানে সেটেল হওয়া বা ওইখানেই থেকে যাওয়া, এরকম একটা বিষয় থাকে। তো এইটা কি পরবর্তীতে আরো কোনো কোর্সের মাধ্যমে নিজে নিজে রিনিউ করা বা ইয়ে করা, এরকম সুযোগ থাকে, নাকি তাকে চলে আসতে হয় বাধ্যতামূলক? বাংলাদেশ থেকে সাধারণত স্টুডেন্টদের
পপুলার ডেস্টিনেশন হচ্ছে ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা অ্যান্ড ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশ। সো ম্যাক্সিমাম দেশগুলোতে স্টুডেন্টরা পড়াশোনা শেষ করে সিটিজেনশিপের সুযোগ লাভ করে। এটা কয়েকটা প্রক্রিয়া আছে, কয়েকটা ধাপ আছে, এই ধাপগুলো শেষ করেই তারা তাদের কাঙ্ক্ষিত স্টেজে পৌঁছতে পারে। এটার জন্য অনেকগুলো অফিসিয়াল প্রসেসিং আছে, এগুলো স্টুডেন্টরা তাদের স্টাডি শেষ করার পরে যখন তারা জব মার্কেটে রিচ করে তখন এটা ধীরে ধীরে তারা এটা অ্যাচিভ করতে পারে। এই সুযোগটা দিতে, হ্যাঁ, এই সুযোগটা তাদের আছে, তারা এটা করতে পারে। এবং এটা ওইখানে থাকার মধ্য দিয়ে আসলে তারা নিজেরাও কিন্তু লাইন গাইড গুলো বুঝে যায় যে কিভাবে কোথায় কি। হ্যাঁ, ওখানে থাকার কারণে তারা তাদের যে সার্ভিসগুলো তাদের জন্য অত্যাবশ্যক এগুলো তারা সহজেই ম্যানেজ করতে পারে। আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় যেটা আপনি যেই মাস্টার ক্লাসের কথা বলছিলেন, জি, এই মাস্টার ক্লাসে আপনার সাথে আমরা অলরেডি জানলাম যে আপনার সাথে ব্যারিস্টার একিউম রেজাউল করিম, তিনি ইন্টারন্যাশনাল ইমিগ্রেশন এক্সপার্ট, তিনিও আপনার সাথে মাস্টার ক্লাসে থাকবেন। জি, আপনার দুজন মিলেই তো এটা পরিচালনা করছেন। জি, জি। তাতে তো নিশ্চয়ই একেবারে এটা কি মানে আসলে এরকম হবে যে এই মাস্টার ক্লাসটাতে থাকার ফলে একজন স্টুডেন্ট যা যা তার জানা দরকার অ্যাওয়ারনেস লেভেলে সে জানতে পারবে এবং চাইলে নিজে নিজে সে এগুলা প্রসেসিং এও অংশগ্রহণ করতে পারবে, এই লেভেল পর্যন্ত কি একটা স্টুডেন্ট যেতে পারবে মাস্টার ক্লাসটা থেকে? ডেফিনেটলি পারবে। একটা স্টুডেন্ট যদি আমাদের মাস্টার ক্লাসে দেওয়া গাইডলাইনগুলো অনুসরণ করে তাহলে তো শুরু থেকে শুরু করে ভিসা পাওয়া পর্যন্ত টোটাল প্রক্রিয়াটাই সে সাকসেসফুলি শেষ করতে পারবে। এখন ধরেন কথার কথা ধরেন আমি মাস্টার ক্লাসে অ্যাটেন্ড করলাম, এখন সবার মেধা তো আর একরকম না, হয়তো একটা জুমে ক্লাসের মাধ্যমে সে নিতে পারলো কিন্তু কিছু কিছু কোশ্চেন কোয়েরিজ বা গ্যাপ থেকে গেল, এই জায়গায় কি পরবর্তীতে তার কোনো সাপোর্ট পাওয়ার সুযোগ আছে কিনা? হ্যাঁ, এটার জন্য আমরা একটা সাপোর্টিং ক্লাসের ব্যবস্থা করেছি। মাস্টার ক্লাসটা হয়ে যাওয়ার পরে আমরা তাদেরকে প্র্যাকটিক্যালি সাপোর্ট দেওয়ার জন্য আপনার উইকলি 2 দিন সন্ধ্যে 7টা থেকে রাত 10টা পর্যন্ত আমরা তাদেরকে লাইভ সাপোর্টের ব্যবস্থা করে থাকি। যদি কারোর প্রয়োজন হয় তারা আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করে সাপোর্টের ব্যবস্থা পেতে পারবে। দেখ, আলহামদুলিল্লাহ, তাহলে তো এই মাস্টার ক্লাসটা একটা ওয়ান স্টপ সলিউশন বলা যেতে পারে। হ্যাঁ, এটা আপনি বলতে পারেন। দেখ, আলহামদুলিল্লাহ স্যার, আপনার মানে যে উদ্দেশ্য এবং যেভাবে করে আপনি করতে চাইছেন এটি দেখে আমারও ভালো লাগলো। আমার মনে হয় যে দর্শক যারা এই মাস্টার ক্লাসে উপস্থিত থাকবে তারা কিন্তু খুব ডিটেইলে জানতে পারবে। এইরকম সেশনের আসলে খুব প্রয়োজন, তাহলে স্টুডেন্টরা কিন্তু একবার রুট লেভেলে তারা নিজের থেকেই সচেতনতা তৈরি, নিজেরা জানা এবং নিজেরা স্টেপ নেওয়াটা অনেক বেশি সহজ কিন্তু এটা হয়ে যাবে। তো এই যে সেশনটা আপনারা করতে যাচ্ছেন স্যার, মাস্টার ক্লাসের কথা আমি বলছি, এই সেশনে আসলে কারা এটার পার্টিসিপেন্ট বা কাদের জন্য আপনারা করছেন, কারা বেস্ট আউটকামটা নিতে পারবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ মোফাজ্জল ভাই, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আসলে আমাদের মাস্টার ক্লাসটা তাদেরই জন্য যারা ইউরোপের বিভিন্ন দেশে পড়াশোনা করতে যেতে চায় একটু অল্প ফিসে, এবং যাদের স্পেশালি যাদের আইএলস করা নাই অথবা আইএলসে অল্প স্কোর আছে তাদের জন্যই আমাদের এই মাস্টার ক্লাসটা। আরেকটা হচ্ছে যারা ফ্যামিলি সহ উচ্চশিক্ষার জন্য ইউরোপিয়ান দেশগুলোতে যেতে চায়, স্পেশালি যাদের ওয়াইফ এবং কিডস আছে বা হাজব্যান্ড কিডস আছে, তারা তাদের স্পাউসকে নিয়ে চিলড্রেনদেরকে নিয়ে হায়ার এডুকেশনের জন্য ইউরোপের বিভিন্ন দেশে যেতে পারে। স্পেশালি আপনার সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড, নরওয়ে, ইউকে, এই দেশগুলোতে হায়ার এডুকেশনের জন্য একজন অ্যাপ্লিকেন্ট তারা স্পাউস ডিপেন্ডেন্ট সহ যেতে পারবে। সো আমি মনে করি যে এই কোর্সে যদি তারা এই মাস্টার ক্লাসে তারা যদি জয়েন করে তাহলে তাদের ভর্তি ভিসা প্রসেসিংটা তারা নিজেরাই নিজের চেষ্টায় করতে সফল হবে। প্রিয় দর্শক, আপনারা যারা উপস্থিত আছেন বা আপনাদের পরিচিত যারা আছে স্টুডেন্ট ইন্টারমিডিয়েট এন্ড অ্যাবাভ, যারা দেশের বাইরে পড়াশোনা করতে যেতে চান, ইভেন অনেক স্পাউস থাকেন, যেটা স্যার বললেন যে তারাও যদি দেশের বাইরে অনার্স বা মাস্টার্স লেভেলে পড়াশোনা করতে চান তাহলে কিন্তু এই মাস্টার ক্লাসটি তাদেরকে দারুণভাবে গাইড করবে। তো স্যার, আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাই, সেটা হচ্ছে এই যে আপনার মাস্টার ক্লাসটা পরিচালনা করবেন, এইখানে তো আপনি আছেন এবং সাথে রেজাউল করিম মহোদয় যিনি তিনি আছেন, তিনি অনেক অভিজ্ঞ এই বিষয়ে। আচ্ছা স্যার, এই যে মাস্টার ক্লাসের কথা বলছিলেন, এই মাস্টার ক্লাসটা আসলে কবে নাগাদ হতে পারে? কোনো নির্ধারিত ডেট অলরেডি ফিক্স হয়েছে কিনা? মাস্টার ক্লাসটা তো আসলে অনেক তথ্য সম্বলিত এবং প্র্যাকটিক্যালি স্টুডেন্টদেরকে দেখিয়ে দেওয়ার বিষয় আছে। সো এটি একটু সময় সাপেক্ষ এবং জটিল। সো আমরা তো আসলে একটু বিভিন্ন কাজে বিজি থাকি।
আমরা চেষ্টা করব যে ফেব্রুয়ারি ফার্স্ট উইকে এই মাস্টার ক্লাসের আয়োজন করার জন্য, এবং আমরা ট্রাই করব যে প্রত্যেক মাসে অন্তত একটি ক্লাস যেন আমরা স্পেসিফিক একটি বিষয় নিয়ে মাস্টার ক্লাসের আয়োজন করতে পারি। আর আপকামিং আমাদের প্ল্যানটা হচ্ছে ফেব্রুয়ারি ফার্স্ট উইকে আমরা একটা মাস্টার ক্লাস করব। আচ্ছা, আপনি এটা ফেব্রুয়ারি ফার্স্ট উইকে কোনো ডেট কি বলা যাচ্ছে? শনিবার হলে আমাদের জন্য ভালো, এক্ষেত্রে 1 ফেব্রুয়ারি শনিবার আছে, সো আমি মনে করি যে শনিবারে হয়তো পসিবল হবে। আচ্ছা, এইটা কি সেশনটা কি ফিজিক্যালি হচ্ছে? না, ফিজিক্যালি হচ্ছে না, এটা হচ্ছে হলো জুমে, এটা লাইভ ক্লাস হবে, জুমে হবে, জুমের মাধ্যমে। জুমের মাধ্যমে হবে, রাইট। আচ্ছা আচ্ছা, ফাইন। রাত 8টার দিকে সম্ভবত। হ্যাঁ, সন্ধ্যে রাত 8টা এটা হবে। এক্স্যাক্টলি। তাহলে প্রিয় দর্শক, আমরা জেনে গেলাম যে এই মাস্টার ক্লাস সেশনটি অত্যন্ত একটা উপকারী মাস্টার ক্লাস হবে বলে আমার কাছে মনে হলো। স্যার যেভাবে বললেন, একজন স্টুডেন্ট নিজে নিজে তার ভিসা প্রসেসিং এর সমস্ত বিষয়গুলো এখান থেকে জানতে পারবে, প্রতারিত হওয়ার সুযোগ একদমই আর থাকছে না। এবং একদম আইএলস ছাড়াও মিনিমাম যাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি আছে, এটির মাধ্যমে কিন্তু আপনারা করতে পারবেন। স্যার এবং ব্যারিস্টার স্যার দুইজন মিলে এই সেশনটি পরিচালনা করবেন। আগামী 1 ফেব্রুয়ারি শনিবার রাত 8টায় এই সেশনটি অনুষ্ঠিত হবে, এবং স্যার যেটি বললেন যে জুমের মাধ্যমে এই সেশনটি পরিচালিত হবে। তো আমার আহ্বান থাকবে, যারা এই সেশনটিতে অংশগ্রহণ করতে চান, নিশ্চয়ই এই ভিডিওর ডেসক্রিপশনেও আপনারা খেয়াল রাখবেন, সেখানে আমরা লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব, আপনারা চাইলে এটি করতে পারবেন। তো স্যার, আমরা আলোচনা একদম শেষের দিকে আছি। আমার যারা দর্শক আছে এই মুহূর্তে এবং যারা এই সেশনে থাকতে চায়, তাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু একটা বলতেন। ধন্যবাদ মোফাজ্জল ভাই। আমি মনে করি যে সকল স্টুডেন্টগণ যারা একেবারে আইএলস করেননি অথবা আইএলসে স্কোরটা কম আছে, তারা ইউরোপের বিভিন্ন দেশে ভর্তি এবং ভিসা সম্পর্কে প্র্যাকটিক্যাল নলেজ দরকার, তারাই এই ক্লাসে জয়েন করতে পারবেন, আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ স্যার আমাদের। জি, আপনাকেও ধন্যবাদ।